ওনারা আবার আরেকটা মামলা খায়, বের হয়ে আসে আরেকটা মামলা খায়। এই প্রথা আনফর্চুনেটলি এখনো চলছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আপনি ফিশিং এক্সপেডিশনে বারবার যেতে পারবেন না, মানুষকে আটকে রাখতে পারবেন না যে আপনি মানে খুঁজতে থাকবেন তার বিরুদ্ধে আপনার কি জিনিস আছে। এই মুহূর্তে আমরা যে অবস্থাগুলো দেখছি, আমি এই জন্য বলছি যে আমাদের সংস্কার এখনই শুরু হওয়া উচিত। ইটস নট যে 7 তারিখে একটা রিপোর্ট যাবে, 7 তারিখের পরে আলোচনা হবে, তারপর সেই আলোচনা যদি সব দলগুলো মেনে নেয় তাহলে ওনারা এই সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। এখনই সুযোগ আছে কাজগুলো করার। অর্থাৎ এই মুহূর্তে আমরা যখন দেখি যে আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে, এটা কেন হবে? কোন সময় আমরা এটা দেখেছি? যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয়, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয়, সেটার মধ্যে সেটা আনলক করা, সেটা ঠিক করার একটা উপায় হচ্ছে আগাম জামিন হওয়া। তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। হতে পারে আপনার অপছন্দের কেউ জামিন পাবে, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে জামিন পাওয়ার একটা অধিকার, আনলেস উইথ কিছু রিকোয়ারমেন্টস যখন জামিন দেওয়া যাবে না, তাহলে ব্যবস্থা করেন অন্যদের জন্য, যাদেরকে অপছন্দ করেন তাদের জন্য, এবং কোর্ট থেকে এগুলো আসুক। আরেকটা জিনিস কত সঙ্গীরা বলবেন, এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা, এখন আমরা আরেকটা জিনিস দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে। আজকেও একটা খবর আছে যে যশোরের একজন কবির হোসেন নামে, আমি ভেরিফাইড একটা রিপোর্ট দেখলাম যে ওনাকে নাকি কালকে রাতে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকজন আইনজীবী, উনি আওয়ামী লীগের উপর মন্ত্রীপক্ষে অ্যাপিয়ার করেছিলেন অথবা দাঁড়িয়েছিলেন কোর্টে, তাকে ওই সময় তুলে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে। যাতে একটা ন্যূনতম জিনিস আমরা এগ্রি করতে পারি যে আমরা এখানে লয়াররা যারা আছি, we should at least agree যে একটা লয়ার যখন রিপ্রেজেন্ট করছে তার ক্লায়েন্টকে, এটার জন্য তাকে তুলে নেওয়া উচিত না। তাজুলের এই ঘটনা ঘটেছিল, সেই বিবরণ আজকে দিল। তো আমরা এক্সপেক্ট করবো তাজুলের ওয়াচে এই জিনিসগুলো হবে না। দ্যাট শুড বি দ্য বেয়ার মিনিমাম যেটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর অন্য যে জিনিসগুলো আমরা লেসন নিতে পারি, আই থিঙ্ক যে এটা ওনারা বলেছেন যে কোর্ট যে কমপ্লাই করে না উপরের মানে হাইকোর্টের নির্দেশনাগুলো, এটার জন্য কোনো কোর্টের কাছে কোনো অ্যাকশন হয় না। এই যে 5 তারিখের আগে আমরা যেটা দেখলাম, গণহারে গ্রেফতার, গণহারে জামিন নাকচ, গণহারে রিমান্ড, ওই যে ম্যাজিস্ট্রেটগুলো ওই অর্ডারগুলো দিয়েছেন, ওনারা কি সব বলছেন যে না উপরের নির্দেশনা ছিল আমি করতে পারিনি কিছু? তো ওনারা প্লিজ বলুক যে নির্দেশনা এক্স্যাক্টলি কোথায় থেকে আসলো, এবং সেটা চলে আসলে আমরা জানলে মানে ওনারা কেন সেটা মানলেন, এবং পরবর্তীতে এটার জন্য ওনাদেরকে তিরস্কার পর্যন্ত কেন করা হচ্ছে না সেটা তো বোঝা উচিত। দ্যাট ইজ ওনার রেকর্ডে তো যাবে যিনি এই ধরনের গণহারের অর্ডার উনি দিয়েছেন। এবং যখন বেল নাকচ করছেন রিজন ছাড়া, কোনো কিছু লেখা নাই, জাস্ট গুরুতর অপরাধ এরকম একটা কিছু লেখা, বাট বেল না দেওয়ার যে রিজনটা সেটা কিন্তু ওখানে লেখা নেই। দ্যাটস ইট। এরকম ব্ল্যাঙ্কেট জিনিসগুলো হয়। আর সেখানে যেমন আমরা পুলিশের ক্ষেত্রে এই ধরনের অ্যাকশন নেওয়া উচিত, সেটা বোধহয় অন্য বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখি যে কোর্টগুলো, আমরা এখন মেনলি ধরেন পলিটিক্যাল কেস নিয়ে কথা বলছি বা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছি, সেখানে এটাও দেখি যে কোর্টের ল্যাঙ্গুয়েজও এরকম বিষয় আসে যে, এবং কোর্টের প্রসেসেও এবং তার সাথে পুলিশের প্রসেসেও একজন বিচারাধীন অবস্থায় থাকায় যখন থাকে ওই সময় তাকে অপরাধী হিসেবে কিন্তু দেখানো হয়, এবং মিডিয়া আনফর্চুনেটলি আপনারা এই ব্যাপারে আপনারা সহযোগী একটা ভূমিকা নেন। সো এজেন্সি থেকে যে তথ্য দেওয়া হয় একজনের বিষয়ে, সেগুলো কিন্তু আপনারা প্রদর্শন করেন যখন একটা ব্যাপার বিচারাধীন। ইভেন প্রসিকিউটররা গিয়ে মিডিয়াকে বলে যে এগুলো হয়েছে, আমরা তদন্ত এগুলো পেয়েছি। এগুলো কিন্তু পাওয়ার কথা না, তদন্ত শেষ হয়ে তারপর সেগুলো কোর্টে আসবে, তারপর আপনারা বিবেচনা করবেন। সো এই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি নিজেদেরকে আসলে এগুলোর সাথে জড়িয়ে দিই, তাহলে আমাদের পরবর্তীতে এইসব সুপারিশগুলো দেওয়া আসলে খুব একটা অর্থ হবে না মনে হচ্ছে, কারণ তখন আমরা প্রবলেমের পার্ট হয়ে যাচ্ছি। আরেকটা বড় ব্যাপার এই মুহূর্তে প্রতিনিধিত্বর বিষয়, যে জুডিশিয়ারিতে যাচ্ছেন কারা। আমরা কথা বলছি বিভিন্ন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা যাচ্ছেন সেটা নিয়ে কথা বলছি। এখন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেও কিন্তু একজন জজ হিসেবে কিন্তু ওটা ছেড়ে দিয়ে তার কাজ করতে পারে। এখন যারা যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল পদে গেছেন, চিফ প্রসিকিউটর আইসিটি পদে যারা গেছেন, দুজনেই পরিচিত ছিল। দুজনেই তো বলছেন যে তারা পরিচয় ছেড়ে একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি করছে, এটা তো অবশ্যই করা সম্ভব। ওনাদের ব্যাপারে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছেন, পরে হিস্ট্রি বল জাজমেন্ট will know, but at least ওনারা বলছেন এই অবস্থা নিচ্ছেন। সো পলিটিক্যাল আইডেন্টিটি ডাজ নট হ্যাভ টু বি দি ওনলি ক্রাইটেরিয়া, কিন্তু আপনার দেখতে হবে সেখানে তারা প্রফেশনালি কাজ করছেন কিনা। আর প্রতিনিধিত্বের ব্যাপারে আরেকটা বিষয় দেখা দরকার, আমরা যেহেতু
বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পট পরিবর্তন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করার জন্য কোন কোন সম্প্রদায় কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে, আমাদের জন্য এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার যে আমাদের সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা যেরকম আছে অন্যান্য কোর্টে একটু বাড়ছে, এখন সুপ্রিম কোর্টে ভয়াবহ অবস্থা নাই বলা যায়। আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে, বিচারপতির সংখ্যা কেন জানি বাড়ে না। ইনফ্যাক্ট আমরা যে জুডিশিয়াল রিফর্ম কমিশনের কাছে আমরা এসব সুপারিশ দেবো যে ভাই আপনি আপনার পলিসি ব্রিফ দেবেন, সেখানে কিন্তু একজন নারী আপনি, এটা নিয়ে কোনো কথা উঠছে না। এবং আমার খারাপই লাগছে যে আমার বলতে হচ্ছে, আমার মনে হচ্ছে যারা নারী না এখানে আপনারা কাইন্ডলি এই ইস্যুগুলো নিয়ে যান এবং ওনাদের কাছে তুলে। সো এখানে একজন নারীদের প্রতিনিধিত্ব, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। আরেকটি হচ্ছে প্রতিবন্ধীদের রিপ্রেজেন্টেশন খুবই দরকার। এখন পর্যন্ত আমাদের বিচার জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে আইনটি আছে ওখানে লেখাই আছে, আই থিঙ্ক মার্শাল ল আমলের কোনো একটা রুলস ফলো করে বিসিএস রুলস ওই সময় হয়েছিল, ওখানে লেখা আছে কোনো প্রতিবন্ধী ব্যক্তি বিচারক হতেই পারবে না। সো বৈষম্য বিরোধী আন্দোলন অথচ এরকম আইন এখন রয়েছে, একটা আইন একটা রুলস ইজিলি ঠিক করতে পারে, এগুলো করা দরকার। সো আই থিঙ্ক একটু ভবিষ্যতের দিকে যাই যে এগুলো হচ্ছে এই সময়কার এবং এই হিস্ট্রি অফ ক্রিমিনাল জাস্টিস নিয়ে যেসব প্রবলেম যেগুলো সর্ট আউট করার। আরেকটা আছে আই থিঙ্ক জজ অপসারণের ব্যাপারে, জজ নিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে, যে আইনটা দরকার। জজ অপসারণের যে প্রসেসটা, এই যে প্রসেসটা হয়েছিল যে সুপ্রিম কোর্টে আসা, সেখানে মোটামুটি একটা কাইন্ড অফ একটা মানে থ্রেট দিয়ে জজদেরকে নামানো, সেটা হয়ে গেছে। বাট এখন থেকে যেটা হওয়া উচিত এবং এই প্রক্রিয়াটাও এখন যেটা চলছে, আই থিঙ্ক এখানেও এটা স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং মেবি আরেকটা জিনিস আমাদের কনসিডার করা উচিত যে হ্যাঁ দুর্নীতি আছে, দুর্নীতি চলছে। আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু বি পসিবল সব ধরনের দুর্নীতি শেষ করা বাংলাদেশে 18 মাসের মধ্যে বা 5 বছর মধ্যে। সেখানে যে সেরেস্তাদার বা বিডিও বা মুখ্যমন্ত্রী 500, 1000, 2000 নিতে থাকবে ওনাদের স্যালারি ঠিক করা, এটা ঠিক প্রথম বক্তা আজকে বলেছে। আর ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, স্যালারি ঠিক করা, ওনাদেরকে বেনিফিটস দেওয়া। জাস্টের স্যালারি বেনিফিটস অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোর্ট অফিসার কিছুটা হয়। ওখানে অবশ্যই তদারকি ইত্যাদি দরকার। গ্রোস লেভেল অফ করাপশন যেটা, সেটা আগে ধরা উচিত, আই থিঙ্ক রাদার দ্যান মিনিমাম লেভেল অফ করাপশন। সো সেটা যদি আমরা প্রায়োরিটি করি যে গ্রোস লেভেল অফ করাপশন ধরবো, প্রায়োরিটি করবো, সবকিছু আমাদের সামনে সম্ভব হবে না। আরেকটা বিষয়টির সাথে সাথে ভাববো যে জাজ অপসারণ করি, অন্যান্য ইনস্টিটিউশনে যখন আমরা ক্লিন আউট করছি বা পার্জ করছি, একই জিনিসকে ব্যালেন্স করতে হবে যে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন, ইনক্লুডিং যারা দক্ষ এবং যারা তার কাজ পারে। এবং আপনি এখন যদি আমি শনিবার ওই প্রস্তাবের ঘোর দ্বিমত পোষণ করছি যে 1001 বিচারক এখনই বসানো বা 20,000 বা 200 whatever, বিকজ আই থিঙ্ক অভিজ্ঞতা একটা ব্যাপার এখানে। আপনি সবাইকে বসাই দিলেন, নামাই দিলেন, আই ডোন্ট থিঙ্ক তাতে কাজ হবে। আপনার অভিজ্ঞ ব্যক্তিদেরকেও লাগবে এবং তারা ঠিক শেষের দিকে আসছে। সো এই জন্য এখন যে অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে, আই থিঙ্ক সেটাতে আমাদের দেখা উচিত যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে ভ্যারিয়াস ক্রাইটেরিয়া কিন্তু অ্যাসেস করতে পারলে ভালো হয়। দুর্নীতি একটা ব্যাপার, দুর্নীতি যদি সেই মাত্রার হয় যার কিছু করার নাই সেটা একটা কথা, কিন্তু এখানে যদি কারেক্টিভ অ্যাকশন নেওয়া সম্ভব হয়, ওটা ফিরে আসা সম্ভব হয় উইথ কারেক্টিভ অ্যাকশন, উইথ কনফিডেন্স, তাহলে সেটা বোধহয় আমাদের বিবেচনা করা উচিত। সো ইন টার্মস অফ ফিউচার যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা পুরোপুরি ক্রিমিনাল জাস্টিস নিয়ে কথা বলছি, সিভিল জাস্টিস নিয়ে আমাদের ভাবা উচিত। বিকজ আমরা অন্তত আইন সহায়তা যেখানে দিচ্ছি, অন্যান্য সব আইন সহায়তা সংস্থার ক্ষেত্রে এটা একই অবস্থা, ইনক্লুডিং সরকারি যে আইন ব্যবস্থা, আইন সহায়তা ব্যবস্থা আছে। আমাদের অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু নারী এবং ওনারা আসছেন পারিবারিক বিরোধগুলো নিয়ে। এখানে আমরা যেটা দেখছি এই ধরনের কেসে এখন পর্যন্ত নিম্ন আদালতের যে ব্যবস্থাগুলো আছে, যে আপনি রায় পাওয়ার পরে ওই রায় বাস্তবায়ন করার জন্য আরেকটি মামলা করতে হয়, এক্সিকিউশন মামলা যেটা বলে। এটার থাকার খুব একটা লজিক নেই এবং এটা আমরা যে কোনো ফাইন্যান্সিয়াল ক্লেমসের জন্য এটা করি, এটা পুনর্বিবেচনা করা দরকার। একই সাথে ফ্যামিলি কোর্ট, লেবার কোর্ট দুইটাকে অনেক বেশি অ্যাক্সেসিবল করা দরকার। ডক্টর ইউনূসের মামলা যখন চলছিল বছরের শুরুতে, সবাই চিত্রগুলো দেখেছেন যে ওনার একজন অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শাহজাহান, যিনি গ্রামীণ ব্যাংকের, ওনার হুইল চেয়ার করে 4 তলা পর্যন্ত
তুলে নেওয়া হয়েছিল লেবার কোর্টে, এই কোর্টগুলো অ্যাক্সেসিবল না, এটা একটা ব্যবস্থা। আরেকটা হচ্ছে যেরকম করে আমরা অর্থ ঋণ মামলাগুলোতে একটা ব্যবস্থা রেখেছি যে আপিল করতে হলে ডিপোজিট দিতে হয়, একইভাবে যে একেবারে দুস্থ যে নারীরা কোর্টে আসেন বড় সোশ্যাল মামলা নিয়ে, সেই 1,000-2,000 টাকা পাওয়ার জন্য ওনাদের ডিপোজিট ছাড়া আপিল করে ফেলা হয় এবং তারপর বছরের পর বছর তারা হাইকোর্টে ঘুরেছে। ডিপোজিটের ব্যবস্থা রাখা দরকার। এগুলো কিন্তু অনেক কিছু আইন হয়তো লাগবে না, অনেক কিছু আমাদের প্রধান বিচারপতি প্র্যাকটিস ডিরেকশন দিয়ে উনি কিন্তু ডিরেকশন দিয়ে দিতে পারেন, এগুলো করা যেতে পারে। জাস্ট একটা মিনিট যদি আরেকটু দিতে পারি। আমাদের আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা কি করে এই ডিলের বিষয়গুলো বন্ধ করতে পারি। আমাদের করোনার সময় যে ভার্চুয়াল কোর্ট চালু হয়েছিল সেটা পরে কোথায় জানি চলে গেছে। আইনটা আছে, মাঝখানে আবার ডিজিটাল এভিডেন্স নেওয়ার জন্য আইন হয়েছে, কিন্তু আমরা ভার্চুয়াল কোনো হিয়ারিং এখন করি না। অথচ অনেক কিছু আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো সকালবেলায় হাইকোর্টে যে মোশনের এখানে কোর্টের যারা আছেন আপনারা জানবেন, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি জাস্ট আমার কেস পরের দিন হবে না পরের সপ্তাহে এগুলো ঠিক করে, সবগুলো ভার্চুয়ালি করা যায়। কোর্টের ঘন্টাগুলো বাড়ানো যায় এগুলো করার জন্য। আর কোর্টকে যদি আপনি আর কোর্টের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে যেটা দরকার, আই থিংক যে গ্রিভেন্স প্রসিডিউর বা গ্রিভেন্স মেকানিজম থাকা উচিত। যে আমরা এখন আছে কোর্ট কন্টেম্প্ট করে এবং সেই ব্রিটিশ আমলের কন্টেম্প্ট, মানে একজন জজ যদি মনে করেন তাকে নিয়ে কোনো কিছু বলা হচ্ছে ওটার জন্য কন্টেম্প্ট হয়ে যায়। সো কন্টেম্প্ট আইন নিয়ে একটা কন্টেম্প্ট আইন নতুন করে করা হয়েছিল, সেটা একটা চ্যালেঞ্জ হয়েছিল, সেটা অ্যাপেলেট ডিভিশনের কাছে আছে। সেটা একটি প্রায়োরিটি বেসিসে এই সময় ওটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এবং আইনটা আবার যদি পুনর্বহাল করা যায় সেটা নিয়ে আসা দরকার। আর জাজদের ব্যাপারে আই থিঙ্ক গ্রিভেন্স প্রসিডিউর থাকা উচিত, কমপ্লেইন দেওয়ার সুযোগ। সার্কিট কোর্টের কথাটা খুবই আই থিঙ্ক দরকার। আই ডোন্ট এগ্রি যে স্থায়ী বেঞ্চেসগুলো থাকা উচিত, অষ্টম সংসদের রায় যেসব কারণে বলা হচ্ছিল, সার্কিট বেঞ্চেস দরকার। আর ফাইনাল কথা হচ্ছে যে পরিসংখ্যানের ব্যাপারটা আই থিঙ্ক খুব দরকার, যে অ্যাকচুয়ালি কোর্টে কি হচ্ছে। আমরা সবসময় এটা অভিজ্ঞতার ভিত্তিতে বলি, অ্যানেকডোটালি বলি, কিন্তু স্ট্যাটিস্টিক্স পাওয়া খুব মুশকিল। একটা কাজ হয়েছিল জাস্টিস অডিট বাংলাদেশ নামে, এটা একটা বিদেশি করেছে, কিন্তু আমাদের ওই বিবিএস এর সাথে বাংলাদেশ বিবিএস সাথে করেছে। সেখান থেকে তারা দেখানোর চেষ্টা করেছে এক্স্যাক্টলি কোন জেলায় কয়টা কোর্ট, কোন কোর্টে কয়টা মামলা, কি ধরনের মামলা, ওই ধরনের একটা কাজ যদি হয় এবং এখন পর্যন্ত যা যা তথ্য কোর্টের কাছে আছে সেটা যদি জনসম্মুখে নিয়ে আসা হয় ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা যাচাই করতে পারবো আমরা কোন অবস্থায় আছি। ধন্যবাদ। Thank you, Ambassador Sal. Khan Foundation,